দিয়েছে যেই প্রশ্নগুলির উত্তর আমাদের খুঁজতেই হবে। প্রশ্নের জন্ম দিয়েছে কেন গত সরকারের একজন উপদেষ্টা, যাকে আবার এই সরকার পদত্যাগ চেয়েছিল, মানে বিএনপি পদত্যাগ চেয়েছিল, তারকে আবার এই সরকারে রাখা হলো পররাষ্ট্রমন্ত্রী করে। জবাব দিতে হবে কেন একটা আনসেরিমনিয়াস ওয়েতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিদায় করা হলো, কেন মন্ত্রীরা এরকমভাবে নানা রকম ধরনের কথা বলতেছেন। জনাব তারেক রহমান, অনেক প্রশ্ন আপনার কাছে। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি আমাদের অভিনন্দন জানবেন, কিন্তু অনেক প্রশ্নের জবাবও আপনাকে দিতে হবে। তারেক রহমান যখন হবু প্রধানমন্ত্রী তখন একটা প্রেস ব্রিফিং করেছিলেন, সেখানে তাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে একটা প্রশ্ন করেছিলাম। আমি সরলভাবে তাকে এই প্রশ্নটি করেছিলাম যে আপনি বলেছিলেন যে এই নির্বাচন আপনার জন্য সহজ হবে না, কিন্তু নির্বাচনের ফল পাওয়ার পরে আমরা দেখলাম যে এই নির্বাচন আপনার জন্য যথেষ্ট সরল হয়েছে, কারণ আপনি 200-র বেশি আসন পেয়েছেন। যদি অভয় দেন তবে জানতে চাই আপনি এই সময় কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশ্রয় নিতে আপনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশ্রয় নিতে হলো কিনা। উত্তরটা তিনি ভালোই দিয়েছেন। তিনি বলেছেন জনগণকে কনভিন্স করাই ছিল তার সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং, কিন্তু জনগণকে কনভিন্স করার ক্ষেত্রে আপনি যেসব কথা বলেছিলেন সেসব কথার মধ্যে আপনার ফাঁক দেখা যাচ্ছে কিনা সেই প্রশ্নগুলি তো আমরা এখন তুলতেই হবে আমাদের। যেমন ধরেন প্রথম দিনের কথা, আমরা যদ্দূর জানি আপনার প্রতিনিধি এটিতে সাইন করে এসেছিলেন যে আপনারা একই দিনে দুটি শপথ নেবেন। একই দিনে দুটি শপথ নিলে সাংবিধানিক কি ঝামেলা তৈরি হয় সেটা তো আপনারা আগেই বোঝা উচিত ছিল। আপনারা যেদিন শপথ নেওয়ার সেদিন এটি কেন করলেন? আমি কিন্তু বিএনপির কথা বলতে চাই যে বিএনপির এখন যে মেজরিটি আছে, বিএনপি ইচ্ছা করলে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েও সেটি না করতে পারত, কিন্তু এক যাত্রায় আপনারা পৃথক ফলটা কেন করলেন? আপনারা কি এটার মধ্যে একটা মেসেজ আমাদেরকে দিতে চাইতেছেন যে মানে আপনারা এই জুলাই সনদের মধ্যে থেকে যেগুলি আপনারা পাশ করে আসছেন বা আপনারা হ্যাঁ করছেন সেগুলি আপনারা করবেন না, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কি আপনারা থাকলাম? আমরা মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনার অবস্থানটা আমরা পরিষ্কার বুঝলাম। আপনার জনগণকে নিজেদের পক্ষে আনা এবং তাদের কনভিন্স করার ছিল আপনার জন্য ইঞ্জিনিয়ারিং। কিন্তু জনগণকে আপনি যখন কনভিন্স করতে চেয়েছেন, যখন আপনি কনভিন্স করেছেন, তখন কিন্তু আপনি এই কথা বলেছেন যে কি গণভোটে হ্যাঁ দিতে বলছেন না? তো গণভোটে হ্যাঁ দিলে আবার পরের ইয়াটাতে আপনি শপথটা আপনি নিলেন না কেন? তার মানে আপনি তো এই কথাটা আপনি বলতে চেয়েছেন যে আপনি আসলে জনগণকে কনভিন্স করে ক্ষমতায় এসেছেন, এবং জনগণকে কনভিন্স করার আগে আপনি যতগুলি কথা বলেছেন সেই কথাগুলি আসলে আপনি মিন করেই বলছেন না। কিন্তু আপনি আমাকে এইটা বলেন তো যে যেই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, তাকে আপনার মন্ত্রী বানাতে হইল কেন? মানে পরদিনই তিনি একটা ফ্ল্যাগওয়ালা গাড়িতে গেলেন, আবার ফ্ল্যাগওয়ালা গাড়িতে গিয়ে আবার একটু মন্ত্রী হয়ে ফেরত আসলেন। এইখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা আপনাকে কেউ বলে নাই? আপনাকে কেউ বলে নাই যে এখানে একটা সাংঘাতিক রকমের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হইতে যাচ্ছে বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা? এতে করে এরকম মনে হইতে পারে যে আমরা যদি শব্দগুলিকে পাশাপাশি বসাই, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এই সরকারের মধ্যেকার একজন উপদেষ্টা, তারে আবার আপনি একটা মন্ত্রী বানাবেন, বলা হয় এই সরকারের উপদেষ্টা হয় ইন্ডিয়ার লোক নাইলে আমেরিকার লোক। মানে এটা কিরকম? আমাকে কেউ বলছে যে পুরা বিএনপিতে নাকি আরেকজন পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো লোক নাই, সেই জন্য তাকে নেওয়া হয়েছে। সিরিয়াসলি? ডক্টর খলিলুর রহমানের আসলে ক্রেডিটটা কি? ডক্টর খলিলুর রহমান ক্ষমতা ছাইরা, মানে এই সরকারের ইলেকশন হচ্ছে 12 তারিখে, 9 তারিখে উনি তড়িঘড়ি করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি করে আসছেন 1% ট্যারিফ কমানোর জন্য। রিসিপ্রোকাল ট্যারিফ যেটা ডোনাল্ড ট্রাম্প দিছিলেন বাংলাদেশের উপর, ওইটা 1% কমানোর জন্য 9 তারিখ উনি একটা চুক্তি করছে। উনারা 9 তারিখ চুক্তি করতে কইছে কে দিছে তার চুক্তি করার ক্ষমতা? এখন আবার সুপ্রিম কোর্ট বলছে কিন্তু যে ওই যে ট্যারিফ, সেই ট্যারিফ বসানোর ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের নাই। এখন আমাদের এই চুক্তির কি হবে? আমরা আমেরিকান পণ্য, আমেরিকান মানে ফল ফ্রুট এইসব আমরা কিনতে থাকবো বেশি দাম দিয়া, সুতা বেশি দাম দিয়ে কিনবো। মানে এবং এই লোককে আপনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। খেয়াল করেন, খলিলুর রহমানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া নিয়ে আমরা মানে অন্য পত্রিকারগুলির কথা বাদ দেন, বিবিসি বাংলা একটা প্রতিবেদন করেছি, সেখানে বলা হয়েছে ডক্টর খলিলের নিয়োগ নিয়ে
বিএনপির সিনিয়র জুনিয়র নেতা, বিভিন্ন স্তরের কর্মী সবাই মোটামুটি বিস্মিত হয়েছেন। কেউ কেউ বিষয়টি নিয়ে অস্বস্তির মধ্যেও আছেন, কারণ একাধিক বিএনপি নেতা বিভিন্ন সময় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব থেকে আগেই বলেছি ডক্টর খলিলের পদত্যাগ চেয়েছিলেন কতদিন আগে। প্রশাসনে তারেক রহমানের প্রভাব বেশি ছিল, মানে তারেক রহমান এবং বিএনপির প্রভাব বেশি ছিল, জামায়াতের প্রভাব বেশি ছিল, নাকি ডক্টর ইউনূসের প্রভাব প্রতিপত্তি বেশি ছিল, সেইটি নিয়ে কিন্তু একটা মোটামুটি একাডেমিক গবেষণা হইতে পারে। কারণ কি দেখেন, তারেক সাহেব ক্ষমতা আসবে, মানে বিএনপি ক্ষমতায় আসতে পারে, এই আলামত দিয়ে দেখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পরে তিনি সেটাই করেছেন। পুলিশের প্রধান পদে পরিবর্তন করা হয়েছে, পরিবর্তন করা হচ্ছে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অনেক পদে। মানে আমরা যে ধারণা করেছিলাম যে আসলে কার কোথায় কোন প্রভাব, কে টিকে যাচ্ছেন আর কে রয়ে যাচ্ছেন, কে আসছেন সামনে, সেটা দেখে কিন্তু এইসব প্রশ্ন অনেক মনে হইতে পারে। কারণ এই সামরিক এবং বেসামরিক এই পদায়নগুলি যে প্রধানমন্ত্রীর সবুজ সংকেত হচ্ছে, এটা তার কেউ অস্বীকার করবেন না। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রসঙ্গটা আমি আলাদা করে আসতেছি, শুধু এইটা বলি যে এখনো কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে, যেই চুক্তিভিত্তিক নিয়োগের সমালোচনা করা হয়েছিল। চুক্তিভিত্তিক নিয়োগ আপনি দিচ্ছেন গুরুত্বপূর্ণ পদগুলিতে, কেন দিতেছেন চুক্তিভিত্তিক নিয়োগ, কেন এই সচিবদেরকে আবার ফিরিয়ে আনতে হচ্ছে নতুন চুক্তি দিয়ে বা পদায়ন করতে হচ্ছে, সেটা নিশ্চয়ই মানে আপনি বলতে পারবেন। দেখেন তারেক সাহেবের পরিবর্তনগুলি দেখেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরাই দিয়ে আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। তাজুল ইসলাম ছিলেন হচ্ছে আগে জামাত, তারপরে এবি পার্টি। তো তাজুল ইসলামকে এত তাড়াতাড়ি সরাইতে হলো কেন জানি না, মানে বিএনপির লোকটাকে নিয়োগ দিতে হবে এখনই কেন জানি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মানে আগে থেকে সরে গেছেন, নারে তাকে হয়তো সরানো হতো। পুলিশের বড় বড় পদে যারা ছিলেন তারা আসলে কোন পন্থী ছিলেন, এইটা তো যারা রয়ে গেছেন আর যারা থাকতেছেন, মানে যারা রয়ে গেছেন আর যারা থাকতে পারতেছেন না, সেটা দেখে আসলে এখন আমাদের বুঝতে হবে যে কে বিএনপির লোক আর কে আওয়ামী লীগের লোক, বা কে জামাতের লোক ছিল, বা কে ইউনূস সাহেবের লোক ছিল। গুপ্ত সুপ্ত নানা তরিকা সামনে আসছে আসলে রাজনীতিতে। ডক্টর খলিলকে সামনে রেখে এখন এমন অভিযোগ কিন্তু অনেকে আনতে পারেন যে ডক্টর খলিল এই তারেক সাহেবকে জিতিয়ে দেওয়ার ব্যাপারে বা ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে সাহায্য করেছেন। এই প্রশ্ন আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এই ডক্টর খলিলকে কেন নিয়োগ দেওয়া হলো, এই প্রশ্ন সম্ভবত শুধু আপনি দিতে পারবেন, আর কেউ না। যাক, মব কালচার কি শেষ নাকি নতুন রূপে, এইটার কথা একটু আসি। দেশে আর মব কালচার বরদাস্ত করা হবে না, গণতন্ত্রের সংস্কৃতি অব্যাহত থাকবে, মিছিল সমাবেশ করা যাবে, মত প্রকাশের অধিকার থাকবে, তবে মব সৃষ্টি করে জনভোগান্তি করা যাবে না। বুধবার 18 ফেব্রুয়ারি সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেছেন। ঘটনা হচ্ছে ডক্টর ইউনূস আমলে যারা মবের প্রতি নরম ছিলেন তারা এখন এর বিরুদ্ধে, যারা তখন এর বিরুদ্ধে প্রতিবাদ করেননি, মবকে প্রেশার গ্রুপ বলেছেন, মব শব্দ ব্যবহারে সতর্ক থাকতে বলতেন, তারা এখন মব নিয়ে সোচ্চার হচ্ছেন। যারা আগের সময় মব বা দঙ্গলপানা দেখেছেন তারা এখন রাস্তাঘাটে মব বন্ধ হয় খুশি, কিন্তু এখন যে প্রতিষ্ঠান প্রধানকে বিতাড়িত করা, চাপ দেওয়া হচ্ছে, অফিস করতে দেওয়া হচ্ছে না, সেটাকে কর্মীদের সম্মিলিত বিক্ষোভ হিসাবে দেখাতে চাইছে। বাসসের প্রধান সম্পাদককে অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না, তার কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এটা স্পষ্ট মাহবুব মোর্শেদের বিরোধিতাকারীরা তার চেয়ে বেশি নতুন ক্ষমতাসীন সরকারের ঘনিষ্ঠ। মাহবুব মোর্শেদ যতখানি ঘনিষ্ঠ, তার চেয়ে বেশি ঘনিষ্ঠ এরা। আবার ডক্টর ইউনূসের আমলে নিয়োগ পাওয়া মাহবুব সাহেব তখন বেশি শক্তিধর ছিলেন বলেই টিকে ছিলেন। এখন আবার তার বিরুদ্ধে দুদকের নড়েচড়া উঠা মানে সেই পুরনো বন্দোবস্ত। দুদক সবসময় ক্ষমতাধরদের পক্ষে কাজ করে। আমরা আশা করছি, দাবি রাখছি, দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিল যে মন খুলে সমালোচনা করেন। এখন সেই মন খুলে সমালোচনা নাকি তাদের কি, এখন দেখেন তো আনিস আলমগীর এখনো জেলে কেন, সেটার জবাব তো কারো না কারো দিতে হবে তো ভাই, কারণ যা আপনি দিবেন তা তো আপনার কাছে ফেরতও আসবে। আরেকটা ইন্টারেস্টিং কথা ইদানিং শুনি যে নোবেল শান্তি পুরস্কার আর শান্তি আসলে এক কথা না, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কোনোরকম কোনো ম্যাজিক ওয়ান নাই যে তিনি একদিনে সব কিছু সমাধান করে ফেলতে পারবেন। আপনি দেখেন অধ্যাপক ডক্টর ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময় যেসব মামলা ছিল সেগুলি সত্য নাকি মিথ্যা সেটা কিন্তু আলাদা বিষয়, কিন্তু সেই হাসিনা সরকার যে ডক্টর ইউনূসকে নানাভাবে চাপে রাখতে চেয়েছিল সেটা কিন্তু সত্য। 82-83 বছরের একজন মানুষকে শ্রম আদালতের 6 তলায় হাজিরা দিতে সিঁড়িতে হাঁটিয়ে উঠানোর ঘটনাও কিন্তু আমরা জানি। সে সময় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হতো। শেখ হাসিনাকে আমরা অনেক সময় ভুলে যাই। শেখ হাসিনা কি করতে বলেছিলেন? শেখ হাসিনা বেগম জিয়াকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিতে বলেছিলেন।
শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই পদ্মা সেতু থেকে চুবিয়ে আনতে বলেছিলেন। এই যে এগুলি যে এক ধরনের প্রতিহিংসা ছিল, আমরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ন্যায় বিচার পাওয়ার অধিকারের পক্ষে সোচ্চার ছিলাম। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুধু ইন্টারভিউই করি নাই, 2024 সালের ফেব্রুয়ারি মাসে আমি দিনের পর দিন শেখ হাসিনার এই কাজগুলি যে অন্যায় সেগুলি নিজের মুখে বহুবার বলছি। কিন্তু খেয়াল করেন, এই ডক্টর ইউনূস নিজে যখন ক্ষমতায় এলেন, যখন সরকার প্রধান হলেন, তখন সেই রাজনীতিবিদদের স্টাইলই ফলো করলেন। কয়েকটা আপনাদের স্মরণ করে দেই। নিজেই নিজেকে মামলা থেকে মুক্ত করলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় 666 কোটি টাকা কর মকুফ পেলেন। শুধু গ্রামীণ ব্যাংক নয়, গ্রামীণ সংক্রান্ত যাবতীয় সুযোগ সুবিধা যাতে বাকি জীবনের জন্য নিশ্চিত হয় সেটা করে গেছেন তিনি। মানে উনি করছেন কি, উনি গ্রামীণ নামে ওই প্রতিষ্ঠান যেটা কি বলে মানুষ পাঠাবে বিদেশে, অথবা নার্স বিদেশে পাঠাবে, গ্রামীণ নামে একটি বিশ্ববিদ্যালয়, সেগুলি তিনি করছেন। আমি কিন্তু বারবার জিজ্ঞেস করছি, বারবার যাদের কাছে জানতে চাওয়া যায়, প্রফেসর আসিফ নজরুলের কাছে জিজ্ঞেস করছি যে আপনি আমাকে বলেন তো যে এটা কিভাবে এটা সম্ভব, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে একটা শব্দ কি এই পৃথিবীতে নাই, এটা কি উঠে গেছে এই দুনিয়া থেকে? উনি তখন বলছে না, এটা আগে এটার অ্যাপ্লাই করা হয়েছে, আগে অ্যাপ্লাই করছেন বলেই তো আপনি এটা এখন সাইন করবেন না। কিন্তু তিনি এগুলি করছেন। এগুলি সমালোচনা কিন্তু আমি ক্ষমতা থাকতেই অনেকবার করেছি। উচিত কথার মধ্যে অন্তত 10টা এপিসোডে আমি এটা বলেছি। আমাদের টকশোতে, যেটা ঠিকানায় খালেদ মহিউদ্দিন, যখনই তাদের কোনো লোক এসেছেন, তাদের সরকারের কোনো প্রতিনিধি এসেছেন, তাদের সাথে কথা বলতে শুরু করেছি। মানে আবারও একটু স্মরণ করে দিই, ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণের শুরু থেকেই বলতে চেয়েছি শান্তির নোবেল পাওয়া আর কোনো দেশে শান্তি স্থাপন আসলে এক জিনিস না। সেই জায়গা থেকে বলেছি শান্তির নোবেল পাওয়া মানে কোনো আলাদিনের চেরা খাতে পাওয়া নয়, যার মাধ্যমে বাংলাদেশকে রাতারাতি বদলে ফেলতে পারেন ডক্টর ইউনূস। আমি এটা বলেছি বটে, কিন্তু আমার না একটা আশা ছিল কিন্তু এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো চেষ্টাটা করবেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে চেষ্টাটা করেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টাটা করেন নাই, নানা রকম ভাবে মানে তিনি এই চেষ্টাটা থেকে আসলে তিনি দূরে থেকেছেন। কোনো সময় এইটার জন্য বলছে হচ্ছে কি, দোষটা দিয়েছেন হচ্ছে আমলাতন্ত্রের উপর। আমলারা নাকি কথা শোনে না, আমলারা কাজ করতে দেয় না। আমলারা কথা শুনবে কেমনে? আমলারা কথা শুনবেটা কিভাবে? আমলাদেরকে আপনি বলে দিলেন যে ওই যে গণভোটের প্রসঙ্গে মনে আছে, আমি খালি একটা বড় করে উদাহরণ দিই যে গণভোটের পক্ষে গিয়ে আপনারা প্রচারণা চালান। কয়েকদিন পরে আমরা আবার দেখলাম যে এটার নাম কি, নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে গণভোটের পক্ষে কোনো সরকারি কর্মচারীরা প্রচারণা চালাতে পারবেন না। পুরনো কথা ফিরে আসি, যে এই শান্তির নোবেল নিয়ে আরেকটু বলি। শান্তির নোবেল কিন্তু মার্কিন কূটনীতিবিদ হেনরি কিসিঞ্জারও পেয়েছেন, যাকে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে, 71-এ পাকিস্তানের গণহত্যার সমর্থক হিসেবে বাংলাদেশে অনেকে কসাই বলে থাকেন। কিসিঞ্জারি শব্দটি বাংলার অভিধানে থাকুক না থাকুক, এটা বাংলাদেশের লোকমুখে ধূর্ততার প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। সবশেষে 2025 সালে নোবেলের শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। তিনি ছিলেন তখনকার সরকার বিরোধী রাজনীতিক। মাচাদো ছিলেন সরকার বিরোধী রাজনীতিবিদ এবং অবভিয়াসলি আমেরিকার ঘনিষ্ঠদের একজন। তিনি আবার নিজের সেই পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিয়ে এসেছেন। আমি প্রকাশ্যে বলেছি, মানে এটা যখন বলেছি নিউ ইয়র্কে, তখন 2024-এর সেপ্টেম্বর, আমাকে একটা অনুষ্ঠানে প্রধান অতিথি বা প্রধান বক্তা, এখন ভুলে গেছি, কিছু একটা করা হলো, বলতে বলা হলো যে ডক্টর ইউনূস আগমন করবেন, যে জাতিসংঘের অধিবেশনে আসেন না ওই সেপ্টেম্বরে, তার কাছে বেশ কিছু দাবি দেওয়া নিয়ে। আমি তখন স্পষ্ট বলেছি ডক্টর ইউনূসকে নিয়ে এত উচ্চাসা করা ঠিক না। নোবেল পুরস্কার একটা পুরস্কার মাত্র, এবং এই পুরস্কারে অনেক ফাঁকফোকর রয়েছে। এই পুরস্কার হেনরি কিসিঞ্জারের মতো মার্কিন যাদেরকে মানে মার্কিন সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠাকারী এবং যার নাম পাকিস্তানি গণহত্যার সাথে অনেকে সমর্থক বলে মনে করেন, সেই কিসিঞ্জারও এটা পেয়েছেন। তো এটার ফাঁকফোকর আছে। আমি কিন্তু আমেরিকায় প্রবাসী ডক্টর ইউনূস ভক্তদের বড় একটি অংশ আমার কথা মানতে পারেননি। আমার সমালোচনায় মুখর শুধু হয়েছে তা না, আগে যেরকম বলেছে অন্তত 2টি পত্রিকা এটি রিপোর্ট করেছে, কটাক্ষ করেছেন। এখন ডক্টর ইউনূসের 1.5 বছরের শাসনের মধ্যে আসেন, একটু আপনারা এটা মিলিয়ে, মানে এটা আছে না, এটা মিলিয়ে দেখবেন যে এটার মধ্যে এটা কি আছে। শান্তি স্থাপনের যে বড় শর্ত, সেই শান্তি শৃঙ্খলার জায়গায় ইউনূস প্রশাসন ছিল পুরাই ব্যর্থ। বাংলাদেশের ইতিহাসে এমন মব রাজত্ব কখনো কায়েম হয়নি। এখন এসবের দায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, পুলিশের নিরাপত্তাযুক্ত সব, মানে জাহাঙ্গীর সাহেব সহ পুলিশ সহ নিরাপত্তাযুক্ত সব বাহিনীকে নিতে হবে। কিন্তু মানে জাহাঙ্গীর সাহেবকে
আর পুলিশের মানে যেহেতু সেই পুলিশ শেখ হাসিনার পুলিশ, তাদেরকে নিতে হবে। কিন্তু আমি এই যে পুরোনো কথায় ফিরে আসি, শেখ হাসিনার আমলে সবকিছুর জন্য যদি শেখ হাসিনাকে দায়ী করা যায়, তাহলে ইউনূসের আমলে সবকিছুর জন্য ডক্টর ইউনূসকে দায়ী করা যাবে না কেন? এই যে দায়ী করা কেন যাবে না এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের নানা রকম প্রসঙ্গ তুলে ঢাকায় একটি আমার সাথে একটি কথোপকথনে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদায়ী অন্তর্বর্তী সরকারের সবচেয়ে খারাপ নিয়োগ আমি বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আপনারা এটা আপনার অনেকেই কথা আসলে পছন্দ করে না, কিন্তু আই স্ট্যান্ড বাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে খারাপ নিয়োগ ছিলেন। তার জায়গায় সরকার প্রধান হিসেবে অন্য কেউ থাকলে দেশটাকে মানে এর চেয়ে ভালো করতে পারতেন কিনা যায় না, কিন্তু এর চেয়ে খারাপভাবে আর চালাতে পারতেন না যেসব ঘটনার মধ্যে দিয়ে গেছে। আমি দু একটা ঘটনা আপনাদের স্মরণ করাই দিই ভাই। এই জায়গার মধ্যে যা ইচ্ছা তাই করা হয়েছে ভাই। এটা একটা 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 মাজার কি এক লোক, সে কি না কি করছে, সে ভালো না, সেজন্য কবর থেকে বাইর করে তারা পুরাই দেওয়া হয়েছে। বিভিন্ন সংখ্যালঘুদের বিভিন্ন নামে, আমি সংখ্যালঘু বলতে শুধু হিন্দু বাংলা নাম সেটা হইলে হবে না ভাই। এ বাউল গান গায় কেন, এ ওরকম ফকির কেন, ও ওইটা কেন, ওর চুল বড় কেন, ভাই আমার তো এত ব্যাখ্যা করে বলার দরকার নাই। সবগুলি জিনিস কিন্তু এই সময়ের মধ্যে হয়েছে। আর উনি এটা বসে বসে এটা কি বলছেন, উনাকে তো আর আমরা পাই নাই, পাইছি শফিক ভাইরে। শফিক ভাই নাকি এখন দৈনিক ওয়াদা করবেন। আমি ওয়াদাটা দেখার জন্য একদম বসে আছি। শফিক ভাই আপনি কি সাংবাদিকতা করেন, যতভাবে আইসা খালি বইলা যাইতেন যে এই কাজটা এই জন্য হয়েছে, এটা এই জন্য হয়েছে, প্রশ্ন করলে এটা সস্তা সাংবাদিকতা, এটা অমুক সাংবাদিকতা, এটা মব না, এটা প্রেশার গ্রুপ, এগুলি যে এরকম বলছেন, এগুলির জবাব একটু কষ্ট করে দিয়ে। ডক্টর ইউনূস এর কথা ফিরে আসি, উনি হয়তো এনজিও খাতের দক্ষ একজন, এইটা বিশ্ব স্বীকারও করে, আমিও কিন্তু অনেকবার স্বীকার করি। কিন্তু একটা দেশের সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে মার্কটাকে আমরা কিসের জন্য মনে রাখবো? ডক্টর মোহাম্মদ ইউনূসে রোহিঙ্গাদেরকে বলে আসছেন আগামী ঈদ, যে ওই ভাষা তো আমি বলতে পারি না, উনি যত সুন্দর করে বলছেন, উনি বলে আসছেন আগামী ঈদ তোমরা এটা দিকে করবা। তারপর আর কতগুলি ঈদ গেছে, একটা দুটা গেছে না, যায় নাই এখনো। এই যে ঈদ আসতেছে, তাই না, আমরা দেখবো কে কোথায় গিয়ে ঈদ করে। তার সময় আমরা এইসব কথা শুনছি যে ক্ষমতার ভরকেন্দ্র একাধিক জায়গায়। তার আমলে শেষ দিকে এসে এনসিপি প্রধান, যিনি আবার তার উপদেষ্টা ছিলেন, মানে তার উপদেষ্টা পরিষদ উপদেষ্টা ছিলেন, নাহিদ ইসলাম বলেছিলেন প্রথম আলো ডেইলি স্টারের হামলায় সরকারের ভিতরে একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে। তারও আগে কিন্তু নাহিদ ইসলাম মাহফুজার সাহেবের উপরে যখন, আরেকজন উপদেষ্টার উপরে যখন আক্রমণ হয়েছে, তিনি সরকারের ভিতরে এটার ইঙ্গিত দিয়েছেন। আমরা তো এইটাও দেখছি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম সরকারে যখন ছিলেন, তখন এনসিপি নেতারা বিভিন্ন সময় বলেছেন সরকারের একটি অংশ মাহফুজ ও আসিফদের, ওই যে ওই কথাটা বলতেছিলাম যে ওইটা মাহফুজ ও আসিফদের হত্যাযোগ্য করতে চায়। এখানে আরেকটু বলতে হয়, মানে ডক্টর ইউনূস সাহেব যে একবার নানা কিছুতে বিরক্ত হয়ে অভিমান করে সরকার প্রধানের পদ থেকে চলে যেতে চাইলেন, আবার গেলেন না, সেটাও কিন্তু সরকার প্রধান সুলভ আচরণ ছিল না। সরকার প্রধান সুলভ আচরণ ছিল না। কিন্তু ডক্টর ইউনূসের আমলে সরকারের ভিতরে সরকার ছিল, উপদেষ্টাদের একটা অংশ, মানে আমরা নানা ধরনের গল্প শুনছি যে সরকারের ভিতরে সরকার, উপদেষ্টাদের একটা অংশ নির্বাচন না দিয়া ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর দেখতে চাই, 50 বছর দেখতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস যেন আজীবন ক্ষমতায় থাকেন সেইটাও দেখতে চাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা একটা ধন্যবাদ দিতে হবে যে তিনি শেষ পর্যন্ত ইলেকশনটা দিছেন। আমি কিন্তু নিশ্চিত জানতাম যে তিনি ইলেকশন দিবেন। তিনি ইলেকশন কেন দিবেন জানেন? তিনি ইলেকশন দিবেন কারণ ইলেকশন না দেওয়ার উপায়টা তার নাই। একটা উদাহরণ দিই, এই যে গত সরকারের সাবেক একজন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাহেবের একটা সাক্ষাৎকার থেকে মানে এইটা স্পষ্ট যে যতগুলি উপদেষ্টা তার পরিষদে ছিলেন তাদের সবার উপরে তার কন্ট্রোল ছিল না। এক একজন এক এক রকম ভাবে এটা করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা লম্বা করার আগে আমার কিন্তু যে বিএনপি নিয়া, এই যে কি বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়া, খলিলুর রহমান নিয়া অনেকগুলি কথা বলতে হবে, অনেকগুলি কথা বলবো। কিন্তু তার আগে একটু ছোট্ট করে বলে নিয়ে যাই ডক্টর ইউনূস আসলে কেমন একটা নির্বাচন দিয়ে গেলেন। সদ্য সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিদায়ী ভাষণে, জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণে তিনি বলেছিলেন ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত, এই নির্বাচন সেটির একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে। একটা নির্বাচন দিয়ে ডক্টর ইউনূস ক্ষমতা হস্তান্তর করেছেন, আপাতত এটা সবচেয়ে ভালো বিষয়, কারণ দিন যত গড়াতো তত ক্ষমতা আর তার আরো হাতছাড়া হয়ে যেত। আমি আগেই বলেছি ক্ষমতা মানে নির্বাচন না দিয়ে আর কোনো কিছু করার ছিল না। যতই তার পরিষদের উপদেষ্টারা চান, যতই অন্য কেউ চান, যতই হচ্ছে ডিপ স্টেট বা আরো অন্য কেউ চান, তিনি আসলে ক্ষমতায় থাকতে পারতেন না। তিনি 5 বছর 50 বছর পন্থীদের পাল্লায় যে তিনি পড়েননি, সেই জন্য তিনি আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে দিন।